আমরা পৌঁছে গেছি শান্তিপুরের গোসাইপাড়া বড় গোস্বামী বাটিতে। সামনে যে তোরণটি দেখতে পাচ্ছেন সেটা বড় গোস্বামী বাটিতে প্রবেশ করার সম্প্রতি তৈরি একটি তোরণ। এই তোরণের পরেই আপনারা যে সামনে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন সেটি বড় গোস্বামী বাটির রাসমঞ্চ। শান্তিপুরের ভাঙারাসের দিনে খানটির সম্মুখেই গোটা ফাঁকা জায়গাটি জুড়ে সুন্দর প্যান্ডেল তৈরি করা হয়। সেখানে দেশ বিদেশের রাস যাত্রীদের জন্য থাকা, খাওয়া, রাত্রি যাপনের ব্যবস্থা করা হয়। আর এই রাসমঞ্চ থেকে দিনরাত বিভিন্ন দলের পরিবেশিত পালা কীর্তনের আয়োজন করা হয়। পাশেই যে সাদা বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি একটি গ্রন্থাগার, যেখানে দুস্থ ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে বই বিতরণ করা হয় এবং প্রতিনিয়ত গ্রন্থ পাঠকদের গ্রন্থ পাঠের জন্য এই গ্রন্থাগার খুলে রাখা হয়। গল্পকথা অনুসারে জানা যায় এই গ্রন্থাগারটি যেখানে অবস্থিত সেখানেই অদ্বৈত মহাপ্রভু তার টোল খুলে ছাত্রদের পঠন পাঠনের ব্যবস্থা করতেন এক সময়। বড় গোস্বামী বাটি নামটির একটি তাৎপর্য এখানে আছে, কারণ অদ্বৈত আচার্য তার পিতা কুবের মিশ্রের সঙ্গে শান্তিপুরের বড়বাজার অঞ্চলে যেখানে প্রথমে এসে বসতি গড়ে তুলেছিলেন, সেখান থেকে তিনি বেশ কয়েকটি কারণে তার পুত্রদের নামেই এই স্থানটিতে নতুন বসতি গড়ে তোলেন। অদ্বৈত আচার্যের 6 পুত্রের জন্য এই বাসভবন নির্মাণ করা হয়। তার মধ্যে অন্যতম হল বড় গোস্বামী বাটি। এটি অদ্বৈত দেবের জ্যেষ্ঠ পুত্র অচ্যুতানন্দের নামে নাকি তৈরি করা হয়েছিল আনুমানিক 1552 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়। শান্তি ভাগীরথী ও সুরধুনীর মধ্যস্থলে বেশ খানিকটা উঁচু ভিত তৈরি করে তবে এখানে বেশ কয়েকটি বাড়ি ও মন্দির নির্মাণ করা হয়। এছাড়া স্থানে অচ্যুতানন্দের জন্য বাসগৃহ নির্মাণের প্রধান কারণ হিসাবে অনুমান করা হয় যে মতিগঞ্জের যে স্থানে অদ্বৈত দেবের আদি বাটি, সেটি একসময় ভাগীরথীর ভাঙনের মুখে পড়েছিল। সেই সঙ্গে বছর বছর অঞ্চলটি প্লাবিত হতো, তাই তারা প্রাকৃতিক দুর্যোগে মাথা গোঁজার জন্য স্থানটি বেছে নিয়েছিলেন। অপর একটি সূত্র থেকে জানা যায় অদ্বৈত দেবের পিতা যখন নবগ্রাম ত্যাগ করেন তখন তার অনুসারী হয়েছিলেন নবগ্রামের এক দন্তজীবী কুবের মিশ্রের বাল্যবন্ধু গোবিন্দ দাস। এই গোবিন্দ দাসের বংশধরেরাও শেষ পর্যন্ত এই স্থানটিতে বসতি নির্মাণ করেছিলেন। গোবিন্দ দাসের বংশধরেরাই শান্তিপুরের তাঁত শিল্প এবং তাঁতের শাড়ির জগতে স্বর্ণযুগের প্রতিষ্ঠাতা। গোবিন্দ দাসের নাতি শ্রীমন্ত ছিলেন শান্তিপুরের তাঁত শিল্প কে গৌরব উজ্জ্বল স্থানে পৌঁছে দেওয়ার প্রধান কারিগর। তিনি গোটা ভারত সহ বিশ্বের দরবারে
শান্তিপুরের তাঁত শিল্পকে পৌঁছে দিয়েছিলেন। আকবরের প্রধান সেনাপতি মানসিংহ 1588 খ্রিস্টাব্দে ডাক সরবরাহের মাধ্যমে কিছু মসলিন কাপড় ফতেপুর সিকরির রাজদরবারে পাঠিয়ে দেন, যাতে কিনা শ্রীমন্তের নিজের হাতে নকশা দেওয়া সম্রাট আকবরের নাম খোদাই করা ছিল, যার উল্লেখ পাওয়া যায় জাহাঙ্গীরের আত্মজীবনী জাহাঙ্গীর নামাতে। দিল্লীশ্বরের এবং বাংলা নবাবের মাধ্যমে মোগল যুগ থেকেই শান্তিপুরের বস্ত্র শিল্প দেশ বিদেশে খুব খ্যাতি অর্জন করেছিল, যা মোগল যুগের ব্যবসা বাণিজ্য অধ্যায় আমরা পেয়ে যাই। গোবিন্দ দাসের পুত্র শ্রীমন্ত তাঁত ব্যবসার সূত্রে একসময় প্রথম সারির অর্থবান বণিকে পরিণত হন। আশ্চর্যের বিষয়, স্বয়ং বাংলার নবাব ইসমাইল খাঁ শ্রীমন্তের নিকট থেকে রাজ্যের ব্যয়ভার বহনের জন্য ঋণ গ্রহণ করতেন, এমনটি শোনা যায়। অর্থাৎ শ্রীমন্ত যেন তৎকালীন শোভা বাংলার মুকেশ আম্বানি হয়ে দাঁড়িয়েছিলেন। এই জন্য বাংলার নবাব ইসমাইল খাঁর নিকট থেকে শ্রীমন্ত সম্মানসূচক খাঁ চৌধুরী উপাধি লাভ করেন। আরেকটি সূত্র থেকে জানা যায় ভারতচন্দ্রের লেখনী থেকে, সেই লেখনীতে উল্লেখ আছে বাংলার কিছু অত্যাচারী বারভূইয়া কে দমন করতে দ্বিতীয়বার যখন জাহাঙ্গীরের সেনাপতি মানসিংহ 1606-7 সালে বাংলা আক্রমণ করেন, তখন মানসিংহকে এই কাজে সাহায্য করেন কৃষ্ণনগরের ভবানন্দ মজুমদার, বাংলা নবাব ইসমাইল খাঁ, শান্তিপুরের ধনকুবের শ্রীমন্ত খাঁ চৌধুরী এবং অদ্বৈত দেবের সন্তানেরা। শুধু তাই নয়, শ্রীমন্ত খাঁ শান্তিপুরের গঙ্গার ভাঙন রোধে নাকি প্রচুর অর্থ ব্যক্তিগতভাবে ব্যয় করেছিলেন, সেই সঙ্গে অদ্বৈত দেবের পুত্ররা। খাঁ চৌধুরী পরিবার এবং অদ্বৈত দেবের পরিবার, এই দুই পরিবার প্রকৃত পক্ষে পঞ্চদশ শতকের শেষার্ধে এবং ষোড়শ শতকের সূচনা লগ্নে বাংলায় সমাজ সংস্কারের সঙ্গে সঙ্গে নবজাগরণ নামিয়ে এনেছিলেন, যা প্রচারের অভাবে ইতিহাসে ধামাচাপা পড়ে গেছে, শুধুমাত্র অন্ধকারাচ্ছন্ন মুসলিম যুগের অধ্যায় হওয়ার জন্য। আমরা আপনাদেরকে একটু অদ্বৈত দেবের পুত্র এবং পুত্রদের বসতির অভ্যন্তরে ভগ্নাবশেষ যে প্রাচীন অট্টালিকা তার কিছু অংশ দেখিয়ে আনি। আমি আমার ক্যামেরাম্যানকে বলবো এই খড়খড়ি চালনা এবং উপরের যে কড়িপর্গার পেটাই ছাদ, সেটা একটু ক্যামেরা তুলে ধরতে। দেখতেই পাচ্ছেন কত প্রাচীন এই স্থান। ভেতরে যে প্রাচীন অট্টালিকার ভগ্নাবশেষ দেখতে পাচ্ছেন, সেটা অদ্বৈত দেবের পুত্র এবং পুত্ররা বসবাস করতেন। অত্যন্ত প্রাচীন এই অট্টালিকা। কোনো কোনো সময় এগুলি মেরামত করা হয়েছে, কিন্তু তার প্রাচীনত্ব একদম ধূলিসাৎ হয়ে যায়নি। চারিপাশে যে ভগ্ন অনেক পুরাতন অট্টালিকাগুলো দেখতে পাচ্ছেন, এখানে সকলেই অদ্বৈত দেবের পুত্র পুত্ররা তাদের বসতি করে তুলেছিল এক সময়। এখানে বিশিষ্ট ব্যক্তিদের পদচারণা ঘটেছে, তাদের পায়ের ধুলো এখনো এই মাটিতে, এই বড় গোস্বামী বাটির আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে। স্থানটি অত্যন্ত পবিত্র এবং বৈষ্ণব তীর্থক্ষেত্রের মধ্যে অত্যন্ত প্রাচীন ও নামকরা একটি স্থান। পারলে আপনারা স্থানটি একবার প্রদর্শন করে যাবেন। আমরা এখন বড় গোস্বামী বাটির প্রধান তোরণের সামনেই
দেখতে পাচ্ছি যে প্রেমের মূর্তমান বিগ্রহ গৌরাঙ্গ মহাপ্রভুর একটি দণ্ডায়মান বিগ্রহ সেখানে। ইতিহাস বলছে ইনি নাকি একসময় মুচি মাথুর চণ্ডাল জবন চোর ডাকাত উচ্চ নিচ, এক কথায় বাঘ গরু সকলকে প্রেম আর কৃষ্ণ নাম শুনিয়ে একই জলাশয় থেকে বিজ্ঞ অভিভাবকের মতো স্নান করিয়া যাতে তুলেছেন। শত শত কোটি কোটি নমস্কার এনাকে। তিনি বাংলার রেনেসা যুগের জনক তথা জন্মদাতা। দূরে যে ছোট্ট মন্দিরটি দেখতে পাচ্ছি, সেই মন্দিরের অভ্যন্তরে যিনি ধ্যানমগ্ন অবস্থায় আছেন তিনিও সেই গৌরাঙ্গ মহাপ্রভু। কানাই দেউরি দ্বারা নির্মিত এই বিগ্রহটি। কানাই দেউরি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত একজন ভাস্কর শিল্পী, যিনি এই বিগ্রহটি নির্মাণ করেছেন। এই বিগ্রহ দেখে মনেই হচ্ছে যে চৈতন্যদেব যেন তার শিষ্যদের বলছেন, ত্রিনাদপি শুনিতেন তরুণীব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। চৈতন্যদেব যেন বলছেন, তিনের মতো নরম আর তরুর মতো সহনশীল হও তোমরা। ধন সম্পদ অর্থের অহংকার হলে সর্বদা ভগবান হরির গুণ কীর্তন করো, তবেই তো তোমাদের মুক্তি। আমরা এবার বড় গোস্বামী বাটির সামনেই যে চৈতন্য বিগ্রহ সেটা ছাড়িয়ে ধীরে ধীরে প্রবেশ করব বড় গোস্বামী বাটির অভ্যন্তরে প্রবেশের প্রধান ফটকের দিকে। আমি আমার ক্যামেরাম্যানকে বলবো এই ফটকটি একটু দেখিয়ে দিতে। এই ফটকের মধ্যে যখন আমরা প্রবেশ করছি তখন দেখতে পাচ্ছি এই তোরণের ডান দিকে আছেন অদ্বৈত মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু আর গৌরাঙ্গ মহাপ্রভুর দণ্ডায়মান মূর্তি। আর বাঁ দিকে আছেন অদ্বৈত মহাপ্রভুর গুরুদেব মাধবেন্দ্র পুরীর জপমালা জপরত অবস্থায় একটি বিগ্রহ। ধীরে ধীরে আমরা অভ্যন্তরে প্রবেশ করছি। অদ্বৈত বাটির অভ্যন্তরে গিয়ে আমরা দেখতে পেলাম, আপনাদেরকেও দেখাচ্ছি, একটি দুর্গা মণ্ডপ। প্রায় 400 বছরের পুরাতন এই দুর্গা মণ্ডপ। এখানে কাত্যায়নী দেবী পূজিত হয়ে থাকেন প্রায় 450 বছর ধরে, আজও পূজিত হন। এই মাটিতেই বৈষ্ণব মহাপুরোহিতদের চাঁদের হাট বসেছিল এক সময়। আমরা যে স্থানে ঘুরে বেড়াচ্ছি সেই স্থানটিতেই শিল প্রভুপাদ বেশ কয়েকবার অবস্থান করেছিলেন জানা যায়। শিল প্রভুপাদ তার শিক্ষাগুরু শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের নির্দেশ মেনেই একসময় শান্তিপুরে বেশ কয়েকবার এসেছিলেন। শিল প্রভুপাদের শিক্ষাগুরু শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী বলেছিলেন প্রভুপাদকে যে তুমি শ্রীকৃষ্ণ চৈতন্য এবং অদ্বৈতের জীবনী ও বাণী ইংরেজিতে অনুবাদ করবে আর পাশ্চাত্যের সমস্ত দেশে তা প্রচার করবে। এই কথা স্মরণ রেখে প্রভুপাদ 1948 থেকে 1952 সালের মধ্যে বেশ কয়েকবার অদ্বৈত চৈতন্যদেব সম্পর্কে জানতে নবদ্বীপ ও শান্তিপুরের অদ্বৈত ভবন ও তার সাধন ক্ষেত্র অদ্বৈত পাঠে এসে বিভিন্ন ভাবে তথ্য সংগ্রহ করতেন। আর এখানকার বয়স্ক ব্যক্তিদের নিকট থেকে কিংবদন্তি কাহিনী শুনে সেগুলি থেকেই পরবর্তীকালে তিনি চৈতন্যদেব, জগন হরিদাস, অদ্বৈত মহাপ্রভুর জীবনী ইংরেজিতে অনুবাদ করেছিলেন জানা যায়। আপনারা যে কূপটি দেখতে পাচ্ছেন এই কূপ থেকেই
অদ্বৈত প্রভু, নিত্যানন্দ প্রভু, চৈতন্য মহাপ্রভু, জবন হরিদাসেরা জল তুলে তাদের প্রয়োজনীয় সমস্ত কাজকর্ম সারতেন। এটি অনেক প্রাচীন একটি ইদারা। এই স্থানেই অদ্বৈত দেবের দুই পুত্র অচ্যুতানন্দ ও বলরাম নিত্য পূজা নিবেদন করতেন তাদের পিতার আরাধ্য দেবতা শ্রী মদন গোপাল জিউ। নেপালের গণ্ডকী নদী থেকে প্রাপ্ত নারায়ণ শিলা, সেই সঙ্গে চৈতন্য নিত্যানন্দ প্রভুর বিগ্রহ, নিজের পিতা ও মাতার তসবির, এই বিগ্রহগুলি যেখানে স্থাপিত আছে তার ফটকগুলি আপনারা দেখতে পাচ্ছেন। তিনটি ফটক, কিন্তু আমরা যখন পৌঁছাই তখন এগুলি বন্ধ আছে, তাই বিগ্রহগুলি সঠিকভাবে আমরা দেখাতে পারলাম না। এখানে এরপরেই যুক্ত হয়েছিল শ্রী শ্রী রাধা রমন জিউয়ের বিগ্রহ। বর্তমানে এই বিগ্রহটি এই স্থানের একটি মুখ্য বিগ্রহ। জানা যায় এটি প্রায় 1000 বছরের পুরাতন বিগ্রহ। তবে অদ্বৈত দেবের বংশধরেরা প্রায় 550 বছর ধরে এর আরাধনা করার কৃতিত্ব লাভ করেন। এই বিগ্রহ এখানে আসার পিছনে একটি ইতিহাস আছে। উড়িষ্যার গঙ্গরাজাদের ইতিহাস থেকে জানা যায় একসময় এই বিগ্রহ ঢোল গোবিন্দ নামে পুরীতে রাজা ইন্দুতুমদের সময় পূজিত হতেন। অবশেষে গৌড়ের রাজা হোসেন শাহের নির্দেশে তার প্রধান সচিব ও মন্ত্রী রূপ এবং সনাতন 1517 খ্রিস্টাব্দে বাংলার বারভূইয়াদের অন্যতম প্রতাপ রায়ের হাতে এই বিগ্রহ পুরী থেকে এনে তুলে দেন, এমন শোনা যায়। রাজা আলাউদ্দিন হোসেন শাহ নাকি গৌড়ে এই বিগ্রহ আসলে তা বুকে জড়িয়ে ধরে হে কৃষ্ণ বলে প্রেমাবিষ্ট হয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন। সেই স্থানটি এখানে, সেই রাধারমণ জিউয়ের বিগ্রহ। সেই সময় থেকেই নাকি বৈষ্ণব ধর্ম রক্ষা করতে এবং বৈষ্ণব মহাজ্ঞানীদের কোনো প্রকার বিরক্ত না করতে মন্ত্রী ও আমলাদের হোসেন শাহ নির্দেশ দিয়েছিলেন। এমনটিও বলেছিলেন যারা বৈষ্ণব তথা কৃষ্ণের উপাসনা ও কীর্তনিয়াদের বিরক্ত করবে তাদেরকে তিনি প্রাণদণ্ড দেবেন। সেই থেকেই হোসেন শাহকে কৃষ্ণের অবতার রূপে মনে করা হয়। আমরা অদ্বৈত ভবনে অভ্যন্তরে নাট মন্দিরের পাশেই দেখতে পাচ্ছি বলরাম, সুভদ্রা আর জগন্নাথের বিগ্রহ প্রতিষ্ঠিত মন্দিরটি। এখানে নিত্য তারা আরাধিত হন। তার পাশেই গৌরাঙ্গের চতুর্ভুজ মূর্তি একটি বিগ্রহ, সেটিও আমরা দেখতে পাচ্ছি। এবং এই মন্দিরেই প্রতিষ্ঠিত আছেন অদ্বৈত দেব, নাভা দেবী এবং তার জ্যেষ্ঠ পুত্র অচ্যুতানন্দের বিগ্রহ। তারাও এখানে নিত্য পূজিত হন বর্তমানে। এবং এই মন্দিরের সামনে আছে নাট মন্দির, যেখানে সকাল এবং বিকেলে নিত্য রাধা কৃষ্ণের আরাধনা করা, এই গৌরাঙ্গ নিত্যানন্দের অদ্বৈতের আরাধনা করা হয়। এটি খুব বেশি পুরনো নয়, সম্প্রতিকারের তৈরি। এবং নাট মন্দিরের সম্মুখে আছে ভোজন কক্ষ এবং এই অদ্বৈতবাটির সব থেকে যেটি মুখ্য বিগ্রহ রাধারমণ জিউ ও রাধা মদন গোপাল জিউয়ের বিগ্রহ প্রতিষ্ঠিত মন্দিরটি, সেই সঙ্গে প্রসাদ কক্ষ। আর
এরই একটি সাইড আছে দেবাদিদেব মহাদেবের একটি লিঙ্গ, যাতে নিত্য পূজার আয়োজন করা হয়। আমরা জানি আবুল ফজলের আকবরনামা থেকে যে 1588 সালে আকবরের সেনাপতি মানসিংহ বারভূইয়াদের আক্রমণ করলে তারা ছত্রভঙ্গ হয়ে পড়ে। একসময় স্বয়ং মানসিংহের নির্দেশে নাকি প্রতাপ রায়ের বংশধর বসন্ত রায় তাদের গুরুদেব অদ্বৈত পুত্র মধুরেশ গোস্বামীর হাতে রাধারমণ বিগ্রহটি তুলে দিয়েছিলেন। তখন থেকে এখানে এই রাধারমণ বিগ্রহ প্রতিষ্ঠিত হয় ও পূজিত হয়। জাহাঙ্গীরনামা থেকে আরো জানা যায়, জাহাঙ্গীর সম্রাট হলে দ্বিতীয়বারের জন্য যখন বারভূইয়াদের দমন করতে বাংলার নাজিমের অনুরোধে মানসিংহ বাংলায় আসেন, তখন নাকি নদিয়া শান্তিপুরে এসে শ্রীমন্ত খাঁ চৌধুরী ও অদ্বৈত বংশধরের বাটিতে তিনি অবস্থান করেছিলেন। কত ঐতিহাসিক এই স্থানটি, যা আমাদেরকে বিস্মিত করে সেই প্রাচীন শান্তিপুরের ইতিহাস আজ প্রচারের অভাবে প্রায় হারিয়ে যেতে বসেছে। ব্রিটিশ ঐতিহাসিক জেমস মিল তার হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থে যেদিন মোগল যুগকে অন্ধকারময় যুগ বলে দায়সারাভাবে ঘোষণা করেছিলেন, সেদিন আমরা এক প্রকার অবিবেচকের মতো পঞ্চদশ শতকের শেষের এবং 16 শতকের প্রথম দিকের নদিয়া ও শান্তিপুরের গৌরবোজ্জ্বল চৈতন্য ও অদ্বৈত রেনেসাঁসের সময় পর্বকে অন্ধকারের মধ্যে ঠেলে দিলাম, যারা কিনা বাঙালি সংস্কৃত এবং বাংলা ভাষাকে জাতে তুলেছিলেন। আমরা ভেবে দেখলাম না এই নবদ্বীপ ও শান্তিপুরের এক ঝাঁক নক্ষত্র বাংলা ভাষা ও বাঙালিকেই উন্নয়নের শিখরে তুলে ধরেছিলেন, যা কিনা পঞ্চদশ শতকের ইতালি রেনেসাঁসকেও হার মানিয়ে দিয়েছিল। আজ এই পর্যন্ত। পরবর্তী ইতিহাস সম্মত ধর্মীয় স্থানের ভিডিও পেতে আমার মিষ্টি ইজ দ্য হিস্ট্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে আপনারা ভুলবেন না।